কনস্পিরেসিও হচ্ছে না। এই জায়গাগুলোতে আপনি যে কোয়েশ্চেনগুলো করছেন, আমার বেশ কয়েকটা কোয়েশ্চেন করতে এর উত্তরগুলো হচ্ছে, প্রথম একটা কোয়েশ্চেন ছিল যে আমি এটা দিয়ে শুরু করি যে এনসিপি কি ঐক্য ধরে রাখতে পারছে? দেখেন, এনসিপি হচ্ছে তরুণ নেতৃবৃন্দের একটা দল যারা নাকি 24-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসছে। এখানে সবাই বয়স কম। এত স্বল্প বয়স হওয়া সত্ত্বেও এই যে একটা পলিটিক্যাল পোলারাইজেশন, সেই পলিটিক্যাল পোলারাইজেশনে আমাদের এনসিপি যে পরিমাণ একটা স্টেপ সারা দেশের মানুষের কাছ থেকে পাচ্ছে, যে পরিমাণ মানুষ তাদের সমর্থন দিচ্ছে এবং তাদের পাশে দাঁড়াচ্ছে, এবং আগামী দিনের রাজনীতিতে তারা কত বড় ফ্যাক্টর হচ্ছে, তাদের বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তাদের মূল প্রতিদ্বন্দ্বী, তাদের বক্তব্য, তাদের কনসার্নের জায়গাগুলো এনসিপি কে ঘিরে, সেটা হয়তো আপনারা বিভিন্ন গণমাধ্যম বা বর্তমান রাজনৈতিক নেতাদের বক্তব্য থেকে বুঝতে পারছেন। এছাড়াও ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিজিএফআই সহ রাজনৈতিক বা অরাজনৈতিক দেশীয় বিদেশীয় নানা ষড়যন্ত্রের ভিতরের মধ্য দিয়েও এনসিপি এখন পর্যন্ত তার সর্বোচ্চ ঐক্য ধরে রাখতে পারছে। আমাদের এনসিপি সারা দেশে সাংগঠনিক একটা আমাদের মোটামুটি কাঠামো তৈরি হয়েছে। মোটামুটি কাঠামো হওয়ার পরে এতগুলো ষড়যন্ত্র থাকা সত্ত্বেও আমাদের এনসিপি কোথাও ভাঙা হয়েছে? কোথাও কি ভাঙনের সৃষ্টি হয়েছে? দু একজন লোক যারা নাকি হয়তো বিভিন্ন ধরনের ফায়দাবন্দি নিয়ে বা বিভিন্ন ধরনের হাই অ্যাম্বিশন নিয়ে আমাদের দলে যুক্ত হয়েছে, যে এটা হয়তো ক্ষমতার কাছাকাছি একটা দল, এই দলের অনেক সুযোগ সুবিধা পাবো, বিভিন্ন ধরনের কমিটিতে আসছে, কমিটিতে এসে দেখে যে না, এখানে আসলে বেসিক্যালি অনৈতিক কিছু করার সুযোগ নাই। সেই জায়গা থেকে দু একটা জেলা থেকে দু একজন পদত্যাগ করছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো যে অনেক বেশি হয়েছে আমরা দেখছি না। আমরা তো এই জায়গা থেকে রাজনৈতিক অনৈক্যের কথা বলা যাবে না এখানে, তবে বলা যেতে পারে যে আমাদের যে 24-এ যে একটা ঐক্য ছিল, সেই ঐক্যটা কি আছে? দেখেন, এত বড় একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে আমরা এনসিপি কখনোই বলি না যে আমাদের আমরা একক স্টেক ওইখানটায়। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের স্টেক ছিল, বিএনপি ছিল, জামায়াত ছিল, গণ অধিকার পরিষদ ছিল, আরো ডান বাম অনেক রাজনৈতিক দল ছিল, তাদের একটা স্টেক ছিল। যখন রাজনৈতিক গণঅভ্যুত্থানের মোমেন্টাম শেষ হয়ে তারা যখন প্রত্যেকে নিজ নিজ প্ল্যাটফর্মে চলে গেছে, এই গণঅভ্যুত্থানের নেতৃত্বে তখন এনসিপি কে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছে। যখন প্রতিদ্বন্দ্বী মনে করছে, তার বক্তব্য দিবে প্রতিদ্বন্দ্বীর মতো, তখন এটাকে অনৈক্য বলা যাবে না। যে যার স্টেটটা বুঝে নিতে চাইছে, এটাকে অনৈক্য বলা যায়। বিএনপি তার স্টেট বুঝে নিচ্ছে, জামায়াত তার জায়গাতে তার স্টেট বুঝে নিচ্ছে, এনসিপি তার জায়গা থেকে যে রাজনৈতিক পোলারাইজেশনে থেকে যে 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই বাস্তবায়নের লক্ষ্যে নতুন রাজনৈতিক একটা পোলারাইজেশন করছে। এই জায়গাগুলোতে আমরা কখনোই বলতে পারি না যে এনসিপির মধ্যে অনৈক্য রয়েছে। এনসিপি যথাযথ ঐক্যর মধ্য দিয়ে যাচ্ছে। আরেকটা প্রশ্ন ছিল যে এনসিপি কি বিএনপির সাথে পারবে? আমরা বলছি আগামী দিনের রাজনীতি হবে এনসিপির রাজনীতি। আগামী রাজনীতি হবে গণঅভ্যুত্থান 2024 সালের যে চেতনা রয়েছে, সেই চেতনা ভিত্তিক রাজনীতি। 2014-এর বেশি যে শহীদ রয়েছে, সেই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার রাজনীতি হবে। আগামী দিনে আমরা দেশের মানুষের রাজনীতি করব। সেই জায়গা থেকে আমরা বলছি, আমরা 2026 সালের নির্বাচনে আমরা বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেব এবং বিএনপিকে এনসিপিকে ফেস করে বিএনপিকে ক্ষমতায় যাওয়ার শপথ নিতে হবে। আমি দুটি শব্দ থেকে বলি, আপনারা শুনেছেন তারেক রহমান আজ থেকে 8 মাস আগে একটা ফেসবুক লাইভে এসে বলেছিল, আপনারা কেউ মনে করবেন না যে বিএনপি ক্ষমতায় চলে আসছে। একটা জিনিস মাথায় রাখবেন, বিএনপির সামনে অদৃশ্য এক দেয়াল অপেক্ষা করছে। গত কয়েকদিন আগে যখন চাঁদাবাজির অভিযোগ মিরপুরে যখন এক ব্যবসায়ীকে পাথর দিয়ে ফেল দিয়ে বিএনপির যুবদল নেতারা হত্যা করে, তখন ওই রাতে তারেক রহমান আবার লাইভে আসে। লাইভে ঠিক ওই দিনের মেসেজটা আবার পুনরায় তিনি বলেন, আমি আপনাদেরকে 8 মাস আগে বলেছিলাম, 8 মাস আগে বলেছিলাম বিএনপির সামনে, ক্ষমতার সামনে অদৃশ্য দেয়াল অপেক্ষা করছে। আপনারা সেই দেয়াল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা বলি এনসিপি হচ্ছে সেই দেয়াল। এনসিপি সেই দেয়াল তৈরি করে রাখছে। বিএনপিকে যদি আগামী দিনে ক্ষমতায় আসতে হয়, এনসিপিকে মুখোমুখি দাঁড় করিয়ে তারপর ক্ষমতায় আসতে হবে। আমরা অভ্যুত্থানের 1 বছর পরে আমরা দেখতে পাচ্ছি, আমি একদম মনীষীর কথা বলি,
তিনি ডক্টর প্রফেসর শরীফুল্লাহ খান তিনি বলছিলেন মানুষের স্মৃতি খুবই দুর্বল, মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়। 1971 সালের যুদ্ধের পর যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন এই হাসিনার চেয়ে ভয়াবহ আয়নাঘরের চেয়ে ভয়াবহ ফেসিবাদ কায়েম করেছিল শেখ মুজিব। 10,000-এর বেশি নেতাকে আয়নাঘরের চেয়ে বেশি নির্যাতন করেছিল। 10 লক্ষের চেয়ে বেশি শাসক নেতাকর্মীদেরকে নির্যাতন করেছিল। সেই নির্যাতনের ফলেই এই যে শেখ মুজিব 1975 সালে গণবিপ্লবের মুখে নিহত হন, সেটা একদিন দুই দিনের কর্মকাণ্ডের জন্য না, তার দীর্ঘ 3 থেকে 4 বছরের অপশাসনের ধারাবাহিকতার ফলে 1975 সালে তাকে হত্যা করা হয়। ঠিক একই রকম ভাবে শেখ হাসিনার 17 বছরের ধারাবাহিক নির্যাতনের ফলে এই আগস্টের 5 তারিখে তাকে আবার হত্যা করা হয়। আগস্টের 5 তারিখ 75 সালের আগস্টের 15 তারিখ এবং 2024 সালের আগস্টের 5 তারিখ দুইটার মধ্যে চরম একটা যোগসূত্র রয়েছে। চরম যোগসূত্রটা হচ্ছে দুইটাই ফ্যাসিবাদের কারণে পতন হয়েছে, দুইজনের পতন হয়েছে ফ্যাসিবাদের কারণে। মানুষ শেখ হাসিনাকে মানুষ শেখ মুজিবকে ভুলে গেছে। শেখ মুজিবকে ভুলে যাওয়ার কারণেই শেখ হাসিনাকে আবার পুনর্বাসনের ষড়যন্ত্র তারা বেঁধে উঠছে। 15 আগস্ট দেখেছি যারা গত বছর 24 সালে 15 আগস্টে ফেসবুক পোস্ট দেয়নি, যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিল, 2025 সালের 15 আগস্ট আসার পরে আমরা দেখি তারা শেখ মুজিবকে নিয়ে রসদ পোস্ট দিচ্ছে। এই পোস্ট দেওয়ার মাধ্যমে তারা শেখ হাসিনার ফ্যাসিবাদকে আবার এন্ডোর্স করছে, তার 1400 বেশি হত্যাকে গণহত্যাকে এন্ডোর্স করছে। প্রায় 10,000-এর বেশি মানুষের যে হাত পা চোখ নষ্ট হয়েছে, সেই নির্যাতনকে কিছু মানুষ আবার এটি এন্ডোর্স করার চেষ্টা করছে। আপনারা জানেন যে আমাদের বিপ্লবে আমাদের গণঅভ্যুত্থানের যে বিপ্লবীরা রয়েছে, সমন্বয়করা রয়েছে, সেই সমন্বয়কদের বিতর্কিত করার মাধ্যমে 24কে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা বলে দিচ্ছি 24 আমার অহংকার, 24 আমার রক্ত দিয়ে কেনা, 24 আমার ভাইয়ের রক্ত দিয়ে কেনা, 24 আমার ভাইয়ের অর্থ দিয়ে কেনা, চোখ দিয়ে কেনা, হাত দিয়ে কেনা। সুতরাং 24কে বিতর্কিত হতে আমরা দিব না, যতদিন 24-এর বিপ্লবীরা এই বাংলার মাটিতে বেঁচে থাকবে।